আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা কি প্রসঙ্গে বলতে চাইতেছি। এটা হলো আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মানে যেই কাজগুলা করতেছে, এটা মানে কতটুক সমর্থনযোগ্য এটা আপনারা এখন দেখেন। আমরা বাংলাদেশের যে জনসাধারণ যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি এবং সে তার যে প্রিয় স্বামী মোদির কাছে সে চলে গিয়েছে। তো প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ হলো ওই জায়গায় যেমন এই গণ অভ্যুত্থানটা হলো কি জন্য। দেশে যে একটা বিশৃঙ্খলা স্বাধীনতার পরের থেকেই আইন শৃঙ্খলাতে শুরু করেন সংবিধান, বাংলাদেশের এই প্রতিটা কাঠামোগত যে একটা মানে বিশৃঙ্খলতা, এইগুলাই মনে করেন না হাসিনা কি করলো 16-17 বছরে সে আরো বেশি প্রকট আকারে সে এটা ধারণ করাইলো। দলীয়করণ থেকে শুরু করে এমন কোনো প্রতিটা সেক্টর সে পুরা ধ্বংসের করে দিছে। তো এর পরিপ্রেক্ষিতেই অত কোটা আন্দোলনের মাধ্যমে আপনার স্বৈরাচারী হাসিনাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। তো দেশ থেকে তাড়ানোর মূল উদ্দেশ্য কি, দেশের একটা সংস্কার প্লাস সংস্কারের পরে একটা সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে যে কোনো কেউ ক্ষমতায় আসুক, এটা কোনো প্রসঙ্গ না। আমাদের দরকার হলো দেশকে একটা সংস্কার সহ দেশের একটা উন্নয়ন, যে দেশের প্রতিটা মানুষের একটা স্বাধীনতা থাকবো এবং আমরা যেই জায়গায় একটা সরকারি একটা অফিসে যাই বা বেসরকারি যাই, যেই জায়গায় যাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হইব। কোনো ঘুষ থাকবো না, কোনো রাহাজানি থাকবো না, কোনো বিশৃঙ্খলা থাকবো না, না সুন্দরভাবে একটা দেশ পরিচালনার একটা সিস্টেম থাকবে। এই কারণেই কিন্তু আমরা ডক্টর ইউনূসকে মনে করেন না এই ক্ষমতায় অধিষ্ঠিত করছে, কারণ সে একটা নোবেলবিজয়ী। সবাই তাকে এটা শ্রদ্ধা হিসাবে এবং সবার নেতৃত্ব হিসাবে তাকে সামনে নিয়ে আসলো। তো সবাই মনে করলো তার তো কোনো অবশ্য লোভ নাই, কারণ সে যদি লোভ করতে অন্যান্য মানুষের মধ্যে সে বিদেশে গিয়া হয়তো সে গ্রিন কার্ড এটা নিয়ে ওই দেশে থাকতো, কিন্তু সে এটাই করে না, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশের থেকে সে আসা যাওয়া করে। তো তার কোনো লোভ নাই এবং তার বয়স 85 বছর হয়ে গেছে, তো লোভের কোনো প্রশ্নই আসে না। তো তাকে ক্ষমতার অধিষ্ঠিত করা হলো, কিন্তু দেখা গেল কি সে বাংলাদেশে যে মৌলিক যে সংস্কারগুলা এগুলা সে ঐক্যবদ্ধ কমিশনের নাম দেয়া বা সংস্কারের যে কমিশনগুলোর নাম দেয়া এই জিনিসগুলা মানে দীর্ঘ করে নেয়। তো কমিশনগুলো তৈরি করছে যাকে এটা একটা প্রেক্ষাপট, দেশে কি কি কোন সেক্টরে কি কি ঝামেলা এই জিনিসগুলা দেখা দরকার এবং এটা মানুষের থেকে পরামর্শ দরকার। তো তো এটা এই কাজটা আমি মানি 3 মাস সময়, অত বেশি না, 3 মাসের ভিতরে তারা রিপোর্ট জমা দিল। রিপোর্ট জমা দেওয়ার ভিতরে কত সর্বোচ্চ আপনার মনে করেন 1 মাস, একটা দেশে বিপ্লবের পরে 1 থেকে আপনি সর্বোচ্চ যদি ধরেন 1.5 মাস 45 দিনের একটা মেয়াদ দিয়া এই সংস্কারগুলো কইরা দরকার। কোন রাজনৈতিক দলকে কি করলো না না করলো এটা ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে, সারা বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে আমি আমার বসাইছে, আমি এই কাজগুলা মানে আমি এই মানে যে সংস্কার যে কমিশন গুলা যে রিপোর্ট দিয়েছে এর 45 দিনের ভিতরে আমি এটা আইনগতভাবে আমি সবকিছু করে এলাম। এই যে আবার ঐক্যমত্য কমিশনের নাম দিয়া সব রাজনৈতিক দলের মতামত মানে তা এক করা, এটা কি ওনাদের সম্ভব? পান কোন রাজনীতি আছে তারা ভারতের দালাল, কেউ আছে ইসলামিক মাইন্ডেড, কেউ আছে আপনার এই হ্যাঁ দেশের উন্নয়নও চায়, আবার আমরা তাহলে টাকা লুটও করতে চায়। ঠিক আছে, আর কেউ আছে আমেরিকার পারপাস তৈরি করবো, কেউ আছে নাস্তিক মুক্তারদের বা বিভিন্ন সংগঠনকে কেমনে সুবিধা দেয়া যায়, বিদেশি থেকে টাকা আনা যায়, তারা এই সমস্ত আইন করতে চাইবো। তো আমার প্রসঙ্গ তো এটা না, আমার প্রসঙ্গ হলো দেশের যে উন্নয়ন গুলা আমার থেকে আমরা বঞ্চিত, দেশের যে আইনগুলা সংস্কার করা অতি জরুরি এবং এই দেশের ভিতরে এটা আমি কমিশন গুলা যে রিপোর্ট দিছে এর 45 দিনের ভিতরে আমি আইনগত ভাবে এগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার, জনগণের কাছে জামুগে মানে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, ছাত্রছাত্রী তাদেরকে আপনি দেন, বা কোনো পত্রিকা আছে, প্লাস আপনার টিভি আছে, এইগুলোর ভিতরে আপনার খোলাভাবে বা বিভিন্ন বাজারে ঘাটে আপনারা যান, জরিপ চালান, তাদেরকে বল আপনারা কি এগুলো চান নাকি, হা বা না ভোট
মাধ্যমে আপনি এটা দ্রুত সংস্কার করেন, কারণ এটা একটা গণ অভ্যুত্থান, একটা বিপ্লব। কারণ বাংলাদেশে এর আগে যারা আসছে সবাই সোর্সরামিকেরা সবকিছু লেট করছে, কোনো কিছু তারা সংস্কার করে নাই, ক্ষমতা আসার পরে তারা সব ভুলে গেছে। তো এই জায়গায় আপনার এই জিনিসটা মাইন্ডে থাকা উচিত ছিল, কিন্তু আপনি এই 10-11 বছর পরে আপনি কি বলতেছেন, না ভোট জনগণে বুঝে না। এটা কোনো কথা? জনগণে না বুঝলে আমরা জিয়াউর রহমান তো এই 1980 সালেই সেজন্য প্রথমে ক্ষমতা আসছিল হানা ভোটের মাধ্যমে অনেক আইন কানুন সহ বা হ্যাঁ নিজে হ্যাঁ ক্ষমতার অধিষ্ঠিত হইল হানা ভোট। তো ওই সময় না বুঝলেই বেটা দিয়ে দিছে। আর এই জায়গায় বর্তমানে দুনিয়ার ভিতরে কে আপনার সৌদি আছে, সবাই এখানে চোখ খোলা, তারা সবকিছু এখন দেখে, কি কি করতেছে না করতেছে সব দেখতেছে। তা আপনি এখন আইসা 1 বছর পরে আইসা যদি আপনার কোন হানা ভোট জনগণ বুঝে না, এটা কোনোদিনও মেনে নেওয়া সম্ভব না। আপনি মূলত আপনার এখন নিজের পারপাস আপনি বিরাইতেছেন। আপনার আপনার যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় শুরু করে আপনার কেস মামলা ওটা হাটা আবি যাবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণে যে সমস্ত কাম কাজ এটা আপনার করতেছেন। আপনার ভিতরে আমি একটাই শুধু সাকসেস দেখতেছি, কোনটা? এটা হলো আপনার, তো এটা আমি মনে করি ডক্টর খলিলুর রহমানের কারণে, যেই বিদেশের সাথে মানে আমাদের পররাষ্ট্র যে একটা সম্পর্ক বা কি এই জিনিসগুলো আমরা ডক্টর খলিলুর রহমানে কিছুটা সে নিজে আহ, মানে কন্ট্রোলে করতে আছে, যে দেশের কোনটা ভালো হয় বা কি সে নিজে একটু এই খেয়াল করার কারণে কিছুটা আপনি পররাষ্ট্র দিক দিয়ে বিদেশি যে চুক্তি ব্যবসায়িক বাণিজ্য ওগুলো দিয়ে আপনি কিছুটা উন্নত। ওদের ওই বিটার যে চেয়ারম্যান আশিক চৌধুরী, সে দেশপ্রেমিকের কারণে তার ভালো একটা নেতৃত্বের কারণে এগুলা সম্ভব হইতেছে। দেখেন, আমরা এই ডক্টর ইউনূসের থেকে মানে এটা কোনোদিন আশা করেন যে আপনার বিদেশি যে পররাষ্ট্রমন্ত্রীর এটা এই যে সেক্টরগুলো এইগুলা ছাড়া দেশের কিছু অর্থনৈতিক যে ব্যবস্থা, ব্যাংক খাত যে ধ্বংস হয়ে গেছিল, এটার তেমন কিছুটা সে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু আমরা পারিপার্শ্বিকভাবে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিটা সেক্টর, আপনার পুলিশ কন, র্যাব কন, আপনার সেনাবাহিনী কন, বিজিবি কন, কোনো সংস্কার নাই। কিন্তু এই সংস্কারটা দরকার ছিল সর্বপ্রথম, মানে আমাদের বিডিআরদের হত্যা করার পরে যে যে একটা সেনাবাহিনী বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যে একটা মানে উচ্চ স্তরে যে জিনিসটা মানে তৈরি হয়েছে সব কিন্তু দলীয়করণ। শুধু দলীয়করণ না, দলীয়করণ হইলো দেশপ্রেমিক হইলেও কথা ছিল, তারা সব আসলে হলো ভারতীয়করণ, তারা ভারত বান্ধব, তারা দেশকে পারপাস না দিয়ে তারা ভারতীয় পারপাস দিয়েছে। এই জন্য দেখবেন পুলিশ থেকে শুরু করে আর্মি কন, বিজিগণ প্রতিটা মানে তাদের অফিসে মানে ভারতের এই রয়ের মানে অফিসে ছিল। এটা আমরা জানি, খবরে শুনছি, এবং প্রতিটা এটা প্রমাণিত, এটা বলার দরকার নেই, এটা এগুলা প্রমাণিত। তো ডক্টর ইউনূসের যেই যে এত লেট করার কোনো ভয় আছে, এখন বিএনপিকে মানে প্রাধান্য দিতেছে, যেটা আবার শুনতেছে ঐক্যমত্য কমিশনে দেখেন একটা জুলাই সনদের কিন্তু এটা প্রায় তার কাছে আইসা বসছিল। কি করলো, জুলাই ঘোষণাপত্র একটা অকর্ম একটা ঘোষণাপত্র দিয়া এই এই জুলাই সনদটারে তারা লেট করানোর একটা ধান্দা। এটা বিএনপির একটা আমি পারপাস মনে করতেছি, কারণ বিএনপির কারণ বাংলাদেশ ছাত্ররা শুরু করে এবং আপনার এবি পার্টি আর অন্যান্য দল তারা চাইতেছে কি এখন ওই জুলাই সনদটা কইরা একটা আইনের মাধ্যমে আপনার নির্বাচনের আগের থেকে শুরু করে মানে এটা কাজ চলতে থাকবো, সংস্কার কাজ। কিন্তু বিএনপি চাইতেছে না, আমরা আগে ক্ষমতা আসবো, পরে আমরা এই জুলাই সনদের কাজ শুরু করবো, মানে নিজেদের খেয়াল খুশি মতন। কারণ আগেও যারা 1991 সালে তারা এই কামটা করছিল, এখনো তারা ওই এই চক্রান্তেই আছে। আপনারা দেখেন এই জিনিসটা আমরা মানে জনগণে কোনোদিনও মাইনে নিতে পারতেছি না। গত একটা মনে রাখি, এনসিপি যে নেতা কর্মীরা গতকালকে আমি দেখলাম একটা, যারা তাদের কথার ভাষা অনেক ভালো লাগছে। তারা মানে তারা কইছে আমরা আমাদের অত টেনশন বা পেরেশানি নাই, আমরা আপনাকে যেই কারণে এই জায়গায় বসাইছিলাম এটা হচ্ছে না। এই বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান হবে, 10 বছর 15 বছর যাইব, আবার আবার হ্যাঁ গণ অভ্যুত্থান হইব, আবার আমরা এটা রক্ত দিব, কিন্তু আমরা এই সংস্কার আমরা কইরা ছাড়বো। তো এটা এই স্পিরিটটা অনেক মানে পছন্দ হয়েছে। ঠিক আছে, পরে আমি অন্যান্য কমেন্টে দেখলাম বাংলাদেশের সাধারণ জনগণ এখন এটার ভিতরে মানে সেই একটা মানে তারা অনুভূতি প্রকাশ করছে, যেমন হ্যাঁ আমরা দেশে যতদিন পর্যন্ত সংস্কার না হইব আমরা এটা কাজ চালিয়ে যাবো। এটা মানে একটা মানে আশানুরূপ একটা মানে কথা আর কি, অনেক ভালো লাগলো। তো দর্শক,
আপনারা এই ডক্টর ইউনূসের এই তাকে যেই কারণে বসানো হয়েছে, আপনারা কি কতটুক মানে হ্যাপি, কতটুক খুশি হয়েছেন বা কতটুক সে বাস্তবায়ন করতেছে, এটা আপনারা কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করবেন। আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।